ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। সবাইকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের বিষয় পারুলের টার্গেট থেকে ম্যাথ মডেল কোশ্চেন সেট 1 এর মার্কস 2 এর কোশ্চেন। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। 7 নম্বরে দেওয়া আছে যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবি ইকুয়াল টু এসি এবং অ্যাঙ্গেল বিওসি এর মান 140 ডিগ্রি দিয়ে দিয়েছে। তাহলে অ্যাঙ্গেল এবিসি এর মান বের করে দিয়েছে। তাহলে কি দেওয়া আছে আমাদের যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র হচ্ছে কি ও। আচ্ছা, তাহলে একটা বৃত্ত আছে, তার ভেতরে কি একটা ত্রিভুজ আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের এ বি সি, আর এটার কেন্দ্র হচ্ছে কি আমাদের ও। তাহলে দেখো এই ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র পাচ্ছি ও। আর কি দেওয়া আছে আমাদের যে এবি ইকুয়াল টু এসি দেওয়া আছে। তাহলে এবি ইকুয়াল টু দেওয়া আছে আমাদের এসি, অর্থাৎ এটা কি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। আর কি দিয়েছে আমাদের কোণ বিওসি এর মান দিয়ে দিয়েছে, এটা দিয়েছে কত আমাদের 140 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু পাচ্ছি কত 140 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার আমরা কি কি লিখতে পারি যে ট্রায়াঙ্গেল এবি সি এর এবি ইকুয়াল টু এসি এটা দেওয়া আছে। তাহলে অর্থাৎ এটা কি হবে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ট্রায়াঙ্গেল এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কি আসবে আমাদের, যদি ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই যে কোণ এ বি সি ইকুয়াল টু পাবো কোণ এ সি বি। তাহলে এখানটা লিখতে পারি যে কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি, এটা লিখতে পারি। আর কি দেখো, এবার দেখো আমাদের যদি মনে করি যে অ্যাঙ্গেল বিওসি দিয়েছে 140 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিওসিটা কি হচ্ছে, এটা আমাদের যে কেন্দ্রস্থ কোণ, আর পরিধিস্থ কোণ কি আছে আমাদের বি এ সি কোণ। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল বিও সি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি। কেন, যে কেন্দ্রস্থ কোণ কি হয়, পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে দেখো আমাদের অ্যাঙ্গেল বিওসির মান কত দেওয়া আছে 140 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি আমি 2 বিএসি পাচ্ছি। তাহলে বা অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু কি আসবে 140 বাই কত আসবে 2 আসবে। তাহলে কেটে দিলে কত পাচ্ছি আমরা, দেখো 70 ডিগ্রি পাচ্ছি। তাহলে অ্যাঙ্গেল বিএসির মান পেয়ে গেলাম 70 ডিগ্রি। দেখো এটা পেয়ে গেলাম আমরা 70 ডিগ্রি। তাহলে এবার যদি দেখো আমরা ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের সমষ্টি করব, তাহলে 180 ডিগ্রি। তাহলে লিখব সুতরাং কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। কারণ হচ্ছে যে কোনো ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি হয়। তাহলে লিখতে পারি সুতরাং লিখব বা এবিসি, তাহলে এবিসি আর এসিবি সমান, তাহলে লিখব কি এবিসি আমাদের অ্যাঙ্গেল এবিসি আর এসিবি সমান, তাহলে লিখতে পারি আমি বা এবিসি, আর এসিবির জায়গাও আবার লিখবো আমরা অ্যাঙ্গেল এবিসি, কারণ হচ্ছে দুটো সমান আগেই পেয়েছি আমরা। আর প্লাস বিএসির মান পেয়েছি কত আমরা 70 ডিগ্রি পেয়েছি, ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে বা 2 এবিসি ইকুয়াল টু কত 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। তাহলে বা শুধু এবিসি কি আসবে, দেখো দুটো বিয়োগ করে পাচ্ছি আমরা 110 ডিগ্রি। তাহলে এই টুটা এখানে গুণ আছে, তো এখানে কি আসবে ভাগে চলে আসবে। আর 110কে আর যদি আমরা 2 দিয়ে কেটে দিই তাহলে কত পাবো আমরা 55 পাবো। তাই সুতরাং কোণ এ বিসি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 55
5 ডিগ্রি। যে এবিসিডি চতুর্ভুজের বিডি কর্ণ অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু 50 ডিগ্রি, এডিবি ইকুয়াল টু 30 ডিগ্রি এবং অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 80 ডিগ্রি হলে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা একটা চতুর্ভুজ এখানে ফার্স্টে এঁকে আমরা একটা চতুর্ভুজ যদি এখানে এঁকে নিই, তাহলে এ বি সি ডি, তাহলে আমাদের কর্ণ বলে দিয়েছি বিডি কর্ণ। আর কি বলেছে যে অ্যাঙ্গেল এবিডি দেওয়া আছে আমাদের, তাহলে কোন এ বিডি, তাহলে এ বিডি অ্যাঙ্গেল এ বিডি আমাদের এটা দেওয়া আছে। তাহলে অ্যাঙ্গেল এবিডি দিয়েছে আমাদের 50 ডিগ্রি, অ্যাঙ্গেল এডিবি দিয়েছে আমাদের, আর এডিবি দিয়েছে কত আমাদের 30 ডিগ্রি। আর কি দিয়েছে অ্যাঙ্গেল বিসিডি এর মান দিয়েছে, তাহলে এডিবি এটা 30 পাচ্ছি আমরা, আর এবিডি পেয়েছি 50 ডিগ্রি। আর কি দিয়েছে আমাদের অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 80 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 80 ডিগ্রি, অর্থাৎ এটা দিয়েছে আমাদের 80 ডিগ্রি দিয়েছে। আচ্ছা, তাহলে এবার যদি আমরা লিখি ট্রায়াঙ্গেল এবিডি এর আমরা তিনটে কোণ তাহলে যদি যোগ করি তাহলে কত 180 ডিগ্রি পাবো। তাহলে লিখতে পারি যে এবিডি অ্যাঙ্গেল এবিডি প্লাস অ্যাঙ্গেল এডিবি অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে দেখো এবিডির মান কত আমাদের 50 ডিগ্রি দেওয়া আছে, এডিবি 30 ডিগ্রি, আর বিএডি আমরা এখন বের করব। তাহলে বিএডি ইকুয়াল টু কত 180 হলো। তাহলে বা পাচ্ছি কত অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু কত 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি যে অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু পাচ্ছি কত আমরা 100 ডিগ্রি, আর অ্যাঙ্গেল বিসিডি তো দেওয়াই আছে। তাহলে এবার যদি লিখি এখন অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু কী পাচ্ছি আমরা 100 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, বা অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু পাচ্ছি 180 ডিগ্রি। তাহলে আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে উল্টোটা বলতে পারি যে এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ তাহলে এবিসিডি কি হবে একটি বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তাহলে লিখতে পারি যে যেহেতু চতুর্ভুজ এবিসিডি এর বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কি আসবে, যেহেতু চতুর্ভুজ এবিসিডি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা কি হলো আমাদের প্রমাণিত হয়ে গেল। আমাদের 9টা দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই যে ত্রিভুজ এবিসি এর এইটা পাচ্ছি কত আমরা 90 ডিগ্রি পাচ্ছি, এটা পাচ্ছি আমরা 90 ডিগ্রি। কি বলা যায় তাহলে অ্যাঙ্গেল এ বিসি ইকুয়াল টু পাচ্ছি আমরা 90 ডিগ্রি পাচ্ছি। আর কি দেওয়া আছে আমাদের যে বিডি লম্ব এসি, তাহলে বিডি লম্ব এসি, তাহলে বি বিন্দু থেকে হচ্ছে আমাদের কি ডির উপরে লম্ব, তাহলে কি বিডি লম্ব এসি, লম্ব এসি, তাহলে বিডি লম্ব এসি অর্থাৎ অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল
বিডিসি ইকুয়াল টু হবে কত 90 ডিগ্রি, যেহেতু বিডি লম্ব হচ্ছে কি এসি। আর কি দেওয়া আছে আমাদের যে বিডি পাচ্ছি কত আমরা 8 সেমি পাচ্ছি, এডি দেওয়া আছে 5 সেমি, আর বের করব কি আমরা সিডি এর মান বের করব। আচ্ছা, এবার একটা জিনিস দেখো যে বিডি লম্ব যেহেতু হচ্ছে এসি, তার মানে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এডিবি এবং অ্যাঙ্গেল বিডিসি এটা হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে দেখো আমাদের ত্রিভুজ, দুটো ত্রিভুজ পাচ্ছে কি, একটা পাচ্ছি এবিডি, তার ট্রায়াঙ্গেল এবিডি, ও ত্রিভুজ কি পাচ্ছি আর একটা যে বিসিডি, ট্রায়াঙ্গেল বিসিডি। তাহলে দেখো এই অ্যাঙ্গেল এডিবি এবং অ্যাঙ্গেল বিডিসি এ দুটো কি আছে সমান, যে এডিবি ইকুয়াল টু পাচ্ছি অ্যাঙ্গেল বিডিসি পাচ্ছি। আর কি পাবো দেখো আমরা, যে এই যে অ্যাঙ্গেল এবিডি এবং অ্যাঙ্গেল সিবিডি এ দুটোও কি আসবে সমান আসবে। তো আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ বিসিডি। আর আমাদের যে কি দেওয়া আছে সূত্র, যে দুটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহু দুটি পরস্পর কি হবে সমানুপাতি হবে। তাহলে যদি আমি এখানে এই ত্রিভুজটাকে ভাগ করে আমি ছোট ছোট দুটো ত্রিভুজই লিখি, তাহলে একটা লিখলাম কি আমি এই যে, তাহলে এটা যদি আমি ভাগ করে নিই এবং একটা নাম দিলাম কি বিডিসি, তাহলে এটার নাম দেবো আমি বিডিসি নাম দেব। তার মানে হচ্ছে এই যে বিডিসি এই ত্রিভুজটাকে ভাগ করে নিলাম, তাহলে এটা পাচ্ছি কত আমি 90 ডিগ্রি পাচ্ছি। আর একটা ত্রিভুজ ভাগ করবো, তাহলে আমরা কি যে এডিবি বা এবিডি, তাহলে এবিডি যদি লিখি তাহলে লিখতে পারি কি, তাহলে এটা আমার এ, এটা ডি, এটা বি, তাহলে এ বি ডি লিখলাম। তো আমরা লিখতে পারি যে বিডি বাই এডি, বিডি বাই এডি ইকুয়াল টু কি পাবো আমরা, যে সিডি বাই কি পাবো বিডি, তাহলে সিডি বাই বিডি, যেহেতু এখানটা লিখতে পারি যে দুটি সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। বিডির মান কি দেওয়া আছে 8, এডির মান দেওয়া আছে 5, সিডি বের করব, তাহলে কি পাচ্ছি দেখো 5 সিডি ইকুয়াল টু পাচ্ছি 64, তাহলে বা সিডি ইকুয়াল টু পাবো 64 বাই 5, তাকে যদি আমরা ডিভাইড করি তাহলে কি পাচ্ছি 64 কত আসবে আমাদের 12 আসবে, 16 বাই 4, তাহলে পাচ্ছি কত আমি যে 12 পূর্ণ 4 বাই 5, তাহলে কি আসবে, সুতরাং সিডি ইকুয়াল টু 12 পূর্ণ 4 বাই 5 সেমি, এটাই হবে আমাদের অ্যান্সার। 10টা দেওয়া আছে যে একটি শঙ্কু আকৃতি তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 77 বর্গমিটার এবং তার তির্যক উচ্চতা দিয়েছে এল ইকুয়াল টু 7, তাহলে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বের করতে হবে, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা তাঁবু, তাহলে এটা হচ্ছে তাঁবুর ভূমি, আর তার তাঁবুটা কোথায় হবে, এইটাই হচ্ছে তাঁবুর ক্ষেত্রফল, এই যে এটা হচ্ছে তাঁবুর ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব যে ধরি শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার, তির্যক উচ্চতা দেওয়া আছে, তাহলে তির্যক উচ্চতা এল কত দেওয়া আছে আমাদের 7 মিটার, তাহলে কি আসবে তাঁবুর ক্ষেত্রফল মানে কি তাঁবুটার পার্শ্বতলের ক্ষেত্রফল বা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে তাঁবুর
ক্ষেত্রফল ইকুয়াল টু কী পাবো, পাই আর এল বর্গ মিটার। তাহলে পাইয়ের মান কত, 22/7, আর জানি না, আর এল দেওয়া আছে আমাদের 7 মিটার, তাহলে এখানটা 7 লিখবো। তা দেখো 7 7 কেটে গেলে পাচ্ছি আমরা 22 আর এত বর্গ মিটার। তাহলে দেখো এটাই তো প্রশ্ন মতে আসছে, তাহলে কি আমাদের যে 77 বর্গ মিটার। তাহলে লিখতে পারি যে প্রশ্ন মতে 22 আর ইকুয়াল টু পাচ্ছি কি আমরা 77, তাহলে বা আর ইকুয়াল টু পাচ্ছি 77 বাই কত 22। দেখো তাহলে এটাকে আমরা 11 দিয়ে ডিভাইড করতে পারি, 11 দিয়ে ডিভাইড করলে উপরটা আসবে কত 7, নিচে আসবে কত 2, তাহলে বা আর ইকুয়াল টু পাচ্ছি আমি 7/2 মিটার। কিন্তু আমাদের উত্তরে চেয়েছে কি ব্যাস, তাহলে তাঁবুর ব্যাস বা ভূমির ব্যাস, তাঁবুর ভূমিতলের ব্যাস কি আসবে আমাদের, যে 2 ইন্টু আর, কারণ আমাদের ব্যাস হচ্ছে ব্যাসার্ধ ইন্টু 2 করলে আমরা ব্যাস পাই, তাহলে কি আসবে 2 ইন্টু 7/2, তাহলে 2 2 কেটে যাচ্ছে, পরে থাকছে অনলি 7, তাহলে 7 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে তাঁবুটির ভূমিতলের ব্যাস হবে 7 মিটার। 11টা দেওয়া আছে অর্ধগোলকের গম্বুজের ভূমিতলের ব্যাস দিয়েছে 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 1.50 টাকা হিসেবে কত টাকা খরচ পড়বে। আচ্ছা, তাহলে আমাদেরকে দিয়েছে অর্ধগোলক গম্বুজ, তাহলে অর্ধগোলক গম্বুজটা দেখতে কেমন হবে, তাহলে এটা হচ্ছে আমাদের অর্ধগোলক গম্বুজ। তাহলে এবং গম্বুজটার আমি কোথায় রং করব, উপরিতলে রং করব। আমাদের কি দেওয়া আছে, যে ব্যাস দেওয়া আছে, তো অর্থাৎ এখান থেকে এতটা দেওয়া আছে, তাহলে আমি লিখে নেব গম্বুজের ব্যাস ইকুয়াল টু কত দিয়েছে আমাদের, যে 42 ডেসিমি। সুতরাং গম্বুজের ব্যাসার্ধ আর ইকুয়াল টু আসবে কত আমাদের 42/2 ডেসিমি। কিন্তু দেখো আমাদের যে উত্তরটা বের করতে দিয়েছে সেখানে দেওয়া আছে প্রতি বর্গমিটার হিসেবে, তাহলে আমরা যে ক্ষেত্রফলটা বের করবো সেটা বর্গমিটারে, তাহলে আমি ব্যাসার্ধটাকে ডেসিমিটার থেকে মিটারে নিয়ে যাব। তাহলে মিটার নিয়ে গেলে কি হয়, তাহলে 42/2 আর একটা আমাকে 10 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এটা আসবে কি মিটারে আসবে। তাহলে আমি যদি 2 দিয়ে এটাকে কেটে দিই তাহলে কত পাচ্ছি আমরা 21, তাহলে কি পাচ্ছি আমরা 21/10 এত মিটার। তাহলে দেখো আমরা যদি গম্বুজের উপরিতল, উপরিতল বলতে কোনটা, এই যে তলটা আছে, ধরো এই যে তলটা, এই যে উপরে যে তলটা, সেখানে রং করব। তাহলে গম্বুজের, তাহলে এটা কি হলো, একটা অর্ধগোলক এলো, তাহলে উপরিতলের ক্ষেত্রফলটা কি আসবে আমাদের 2πr²। অর্ধ গোলকাকৃতি গম্বুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি আসবে আমাদের 2πr² বর্গমিটার। তাহলে দেখো 2 পাই মানে কত জানি আমরা 22/7, ইন্টু আর কত এসছে 21/10 ইন্টু 21/10 এত বর্গমিটার। তাহলে দেখো 7 দিয়ে যদি কেটি তাহলে কত পাবো আমরা 3 পাবো, আর 2 ইন্টু 22 করলে কত আসবে 44 আসবে, ইন্টু কত 63 বাই পাচ্ছি আমরা 100। তাহলে এক্ষেত্রে দেখো যদি আমি উপরটাকে মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো 2772/100। তাহলে আমরা লিখতে পারি যে 27.72 এত বর্গ মিটার। দেখো যখন আমরা দশমিক তুলে তার পরিবর্তে কি একের পিঠে যে দশমিকের পর যতগুলো ঘর আছে ততগুলো জিরো আনি, ঠিক উল্টো দিকে আমরা কি করতে পারি, যে নিচে কত আছে 100, তাহলে 100 তুলে দিয়ে কী করলাম আমরা, যে শেষের দিক থেকে দুটো ঘর ছেড়ে দশমিক দিলাম। যদি নিচে 10 থাকো তাহলে কি করতাম, লাস্টের একটা সংখ্যা ছেড়ে তারপরে আমরা দশমিক দিতাম। দেওয়া আছে 1 বর্গমিটার রং করতে খরচ হয় 1.50 টাকা। তাহলে কি লিখবো, যে 1 বর্গ মিটার রং করতে
খরচ হয় কত, যে 1.50 টাকা। সুতরাং 27.72 বর্গমিটার রং করতে খরচ হয় কত, তার এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে 1.50 ইন্টু 27.72 টাকা। তাহলে এখান থেকে পাবো আমরা 41.58 টাকা। দেখো আমাদের উত্তর দেওয়া আছে 4158, কিন্তু আমার বেরিয়েছে 41.58। যদি 1 বর্গমিটার রং করতে খরচ হয় যদি 150 টাকা দিত, তাহলে কিন্তু উত্তরটা 4158 আসতো। তাহলে আমার কিন্তু যদি 1.50 বসালে উত্তর কিন্তু এটা এসছে। ফলে তোমরা দুটোভাবেই বাড়িতে করে দেখবে, তাহলে বুঝতে পারবে। বাটা দেওয়া আছে একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল S এবং আয়তন V হলে x³/v² মান নির্ণয় করো। তাহলে আচ্ছা, যদি এটা হচ্ছে আমাদের নিরেট গোলক, তো এটা কি হচ্ছে আমাদের, যদি এটাকে আমি যদি ব্যাসার্ধ ধরি, তাহলে কি দিয়েছে, যে বক্ষতলের ক্ষেত্রফল S দিয়েছে। তাহলে লিখতে পারি যে ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু r একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল যেহেতু S দিয়ে দিয়েছে, তাহলে S ইকুয়াল টু পাবো আমরা 4πr² বর্গ একক। আর কি দিয়েছে আমাদের, আয়তন। তাহলে আয়তন V ইকুয়াল টু হবে কি আমাদের, যে 4/3 πr³ ঘন একক। আর বের করতে দিয়েছে আমাদের যে x³/v²। তাহলে x³/v² ইকুয়াল টু এস এর ভ্যালু কি পেয়েছি আমরা, 4πr², তার কিউব। আর ভির ভ্যালু কত পেয়েছি আমরা, 4/3 πr³ তার স্কোয়ার। তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখানে, যে এটাকে যদি কিউব করি তাহলে কি পাচ্ছি, দেখো আমরা যে 4 × 4 × 4 কত আসবে আমাদের, 4³ মানে 64 π³। আর কি পাচ্ছি আমরা, যে r⁶ পাচ্ছি। এটাকে স্কোয়ার করলে কি পাবো, 16 বাই পাবো কত, 9। আর পাইকে স্কোয়ার করলে কি আসবে, π²। আর r³ যদি স্কোয়ার করে তাহলে কত আসবে, r⁶। তাহলে দেখো আমাদের কি কি কেটে যাচ্ছে, r⁶ কেটে যাচ্ছে, এবং π³ থেকে π² চলে গেলে একটা পাই পরে থাকবে। তাহলে এখানে আমি লিখতে পারি যে 64 ইন্টু কি পরে থাকছে, শুধু পাই পরে থাকছে। আর নিচে কি আছে আমাদের, 16/9। তো এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি পাবো, 64 পাই ইন্টু 9/16। তাহলে 16কে যদি আমি কেটে দিই তাহলে কত পাচ্ছি, 64কে 4 পাচ্ছি, অর্থাৎ আমি পাচ্ছি 36 পাই। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে, 36 পাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলো না। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।